অবৈধ মেয়াদের নাম ভোটার তালিকা থেকে কেটে ফেলা হবে। এসআর প্রক্রিয়ায় একাংশ নাম নিয়ে এই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, অবৈধ মেয়াদের নাম ভোটার তালিকায় আর থাকতে পারবে না। ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হবে অবৈধ মেয়াদের নাম। অবৈধ মেয়াদের নাম ভোটার তালিকা থেকে ছাঁটাই করার জন্য অসমের মানুষ আমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। অসমিয়া মানুষদের জন্য এই অবৈধ মেয়াদের নাম ভোটার তালিকা থেকে কেটে ফেলতে হবে, এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বিধানসভা নির্বাচনের এখনও কয়েক মাস বাকি, তবে তার আগেই এবার রাজ্যে বিরোধী জোট নিয়ে এলো মহিলাদের জন্য একটি বিরাট প্রতিশ্রুতি। 1250 টাকা নয়, 26-এর বিধানসভা নির্বাচনে যদি বিরোধী জোট সরকার গঠন করে, তাহলে বিধানসভা নির্বাচনের পরের মাস থেকেই রাজ্যের সব মহিলাদের অরুণোদয় প্রকল্পে দেওয়া হবে 3000 টাকা করে। এমনই বড় ঘোষণা করেছেন মন্ত্রী অখিল গগৈ। তিনি জানিয়েছেন, আর 1250 টাকা নয়, 26-এর বিধানসভা নির্বাচনে বিরোধী জোট সরকার গঠন করলে এর পরের মাস থেকেই সব অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের 3000 টাকা করে দেওয়া হবে। সেই সাথে বাকি টাকা সব মহিলাদের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। নতুন আবেদন শুরু হবে। সেই সাথে 1250 টাকা থেকে বৃদ্ধি হয়ে 3000 টাকা করে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা। প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা। বিহারে বিধানসভা নির্বাচন ঘোষণার ঠিক 10 দিন আগে এই চমক নিয়ে হাজির হয়েছিল শাসক বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এমনকি ভোট ঘোষণার পরও টাকা দেওয়া বন্ধ হয়নি। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হলেও আমল দেয়নি নির্বাচন কমিশন, বরং এই মাস্টার স্ট্রোকেই মহিলাদের ভোট নিজেদের ঝুলিতে পুরে নিয়েছিল বিজেপি। কিন্তু নির্বাচন মিটে যেতেই বন্ধ করে দেওয়া হলো মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় নাম অন্তর্ভুক্তির কাজ। পোর্টালে নতুন করে আর আবেদন করা যাচ্ছে না, ফলে মহিলাদের 10,000 টাকা করে দেওয়ার প্রকল্পকেও মোদির নয়া জুমলা বলতে পিছপা হচ্ছে না বিরোধীরা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছে কংগ্রেস। এক স্যান্ডেলে রাহুল গান্ধীর দলের দাবি, ভোটের সময় বিজেপি জেডিইউ সরকার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠিয়েছিল, কিন্তু নির্বাচনে জেতার পর সরকার ওই প্রকল্প বন্ধ করে দিল। বন্ধ হয়ে গেল আবেদন জানানোর পোর্টালও। এভাবে বিজেপি আরও একবার সাধারণ মানুষকে ধোঁকা দিল, তাদের সঙ্গে প্রতারণা করল। নরেন্দ্র মোদী শুধু লোক ঠকানোর রাজনীতি করে। এই প্রবঞ্চনার জন্য বিহারের জনতা কখনোই মোদী নীতিশকে ক্ষমা করবেন না। ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর, আগামী 27 জানুয়ারি সোমবার দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে কর্মীরা। সপ্তাহে 5 দিন কাজের দাবিতেই এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, এই ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। আর সেক্ষেত্রে স্পষ্ট জানানো হয়েছে, একদিনের এই কর্মবিরতির ফলে সারা দেশে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে, পাশাপাশি এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আসলে ব্যাংক কর্মীদের দীর্ঘদিনের দাবি, সপ্তাহে 5 দিন কাজ করতে হবে এবং 2 দিন অন্তত ছুটি দিতে হবে। এর আগেও 2025 সালের মার্চ মাসে এই দাবিতে 2 দিন ব্যাংক ধর্মঘট ডাকা হয়েছিল। সেই সময় কেন্দ্র সরকার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহার করে। এদিকে প্রায় 1 বছর কেটে গেলেও কর্মীদের অভিযোগ, সরকার কোনো রকম পদক্ষেপ নেয়নি আর বিষয়টিকে উপেক্ষিত করে চলেছে। সেই কারণেই আবার ধর্মঘটের পথে হাঁটতে চলেছে তারা। কেন্দ্রীয় সরকার জনগণনার প্রথম পর্বের বিজ্ঞপ্তি প্রকাশ করল। এই পর্যায়ে চলতি বছরের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহসংখ্যা গণনার কাজ করা হবে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল 30 দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করবে। দেশে এই প্রথমবার জনগণনার কাজ হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে। জনগণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের জন্য প্রায় 30 লক্ষ কর্মী নিয়োগ করা হবে।
2027 সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ের জনগণনা অনুষ্ঠিত হবে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যে পাহাড়ি এলাকাগুলির জন্য দ্বিতীয় পর্যায়ের জনগণনা চলতি বছরের সেপ্টেম্বরে পরিচালিত হবে। রীতি মেনে আগামী 1 ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। এই বছর 1 ফেব্রুয়ারি রবিবার পড়ায় জল্পনা তৈরি হয়েছিল যে ওই দিন বাজেট পেশ হবে নাকি একদিন পিছিয়ে 2 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন। বুধবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সংসদীয় বিষয়ক ক্যাবিনেট বৈঠকে বাজেট অধিবেশনের দিন নির্দিষ্ট করা হয়। আর তারপরই সূত্রের খবর আগামী 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। সাম্প্রতিক সময়ে এই প্রথম রবিবার বাজেট পেশ হবে। সূত্রের খবর যুগ্ম সংসদীয় অধিবেশন হবে 28 জানুয়ারি। ওই দিন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। 29 জানুয়ারি পর্যন্ত পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা। কেন্দ্রীয় সূত্রে খবর, বাজেট অধিবেশনের প্রথম অংশ হবে 28 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি। দ্বিতীয় অংশ হবে 9 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত। ইতিমধ্যেই বাজেট প্রস্তুতির কাজও শুরু হয়ে গেছে। ইতিহাস গড়ে এই বছর নিয়ে একটানা নবম বছর কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে একমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড রয়েছে সবচেয়ে বেশি বাজেট পেশ করার। পূর্ব সুনাই এলাকার হাতিকাল বাজারে দীর্ঘদিন ধরে চলা মাদক কারবারের পর্দাফাশ হল পুলিশের অভিযানে। পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্রকে ব্যবহার করে হেরোইন বিক্রির অভিযোগে কেন্দ্রেরই এক কর্মীকে হাতে নাতে আটক করেছে কাছাড় পুলিশ। ধৃত যুবকের নাম সারিমুল হক আহমেদ, নতুন কাঞ্চনপুর এলাকার বাসিন্দা। বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশের প্রফেশনাল ডিএসপি দিলরাজ পাতকের নেতৃত্বে পুলিশের একটি দল হাতিকাল বাজারে অভিযান চালায়। অভিযানের সময় গ্রাহক সেবা কেন্দ্রের ভেতর থেকেই 2 পিল হেরোইন বিক্রির সময় সারিমুল হক আহমেদকে আটক করা হয়। এই ঘটনায় গোটা হাতিকাল বাজার এবং সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি আর্থিক পরিষেবা কেন্দ্রকে মাদক কারবারের আড্ডায় পরিণত করার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ধৃত ব্যক্তি একা নয়, তার পেছনে রয়েছে একটি বড়সড় ড্রাগ সিন্ডিকেট। দীর্ঘদিন ধরেই হাতিকাল বাজার এবং আশপাশের এলাকাকে কেন্দ্র করে এই মাদক চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ। এবার শেষ খবর, রাতাবাড়ি থানা এলাকার নিবিয়া বাজার সংলগ্ন বড়বাড়ি গ্রামে গৃহবধূ পূজা মিশ্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। নিবিয়া পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ ও তদন্তকারী অফিসার এসআই কল্যাণ বর্মনের নেতৃত্বে চালানো অভিযানে গতকাল মৃতার স্বামী সন্তোষ মিশ্র এবং ননদ গৌরীবালা মিশ্রকে গ্রেফতার করা হয়। ধৃতদের টানা জিজ্ঞাসাবাদের পর আদালতে পেশ করা হলে তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে পূজা মিশ্রের উপর যৌতুকের দাবিতে নির্যাতন চলছিল। ঘটনার আগের রাতে বাড়ির পাশে ধান খেতে তাকে তাড়া করে মারধরের বিষয়ে স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শীর বক্তব্য সংগ্রহ করেছে পুলিশ।